শাহজালাল হাসপাতালের রিসেপশনে এসে দাঁড়িয়েছে তে। পাশে লিসা, হাতে ডক্টর সুগা খানের কার্ড। তের আজ ভীষণ মাথা ব্যথা, রাত জেগে অ্যাসাইনমেন্ট করেছে, সকালে ঘুমোতে পারেনি। আয়ু ইসলাম কার্ডটা হাতে দিয়েই লিসার সাথে তৎক্ষণাৎ থেকে হসপিটালে পাঠিয়েছে। রিসেপশনিস্টের জিজ্ঞাসা করলে তিনি বলেন, 5th ফ্লোরে রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করুন, সুগা স্যার 5th ফ্লোরে বসে। তে এবং লিসা লিফটের সামনে এসে দাঁড়ায়। লিফট 8 ফ্লোরে, 5 মিনিট অপেক্ষা করতে হয়। 5th ফ্লোরে এসে লিসা জিজ্ঞাসা করে, সাইকিয়াট্রিস্ট ডক্টর সুগা খান কখন বসবেন? সাইকিয়াট্রিস্ট মানে? চেঁচিয়ে ওঠেতে। লিসা কার্ড এগিয়ে দিয়ে বলে, এখানে তো তাই লেখা আছে। ম্যামের কি আমাকে পাগল মনে হয়? পাগলের ডাক্তারের কাছে পাঠিয়েছে। ম্যামের ভাগিনা যে পাগলের ডাক্তার তুই জানতিস না? আমি কিভাবে জানবো? আমি কি জানতে চেয়েছি? কার্ডটা তো তোর হাতে ছিল, তুই এতক্ষণ বলতে পারলি না? চল এখান থেকে। রিসেপশনের মেয়েটি থেকে উদ্দেশ্য করে লিসাকে বলে, ইনি বুঝি পেশেন্ট? একটু সামলানোর চেষ্টা করুন প্লিজ, চেঁচামেচি যেন না করে। তের মাথা গরম হয়ে গেছে। মেয়েটার উপর চেঁচিয়ে উঠে বলে, কেউ পেশেন্ট নয়, বুঝেছেন? আর আমি মোটেই চেঁচামেচি করছি না। এই লিসা চল। হাত ধরে টেনে নিয়ে আসতে চায়। লিসা আটকে দিয়ে বলে, আরে আরে আরে, এত হাইপার হচ্ছিস কেন? ম্যামের ভাগিনা হয়, না বুঝে তো আর তোকে পাঠায়নি। দেখা না করে গেলে কি মনে করবেন? আর মনে করার বাকি আছে বাকি। পাগল মনে করেন ম্যাম আমাকে? আমি পাগল? কথাটা বলে থেমে যায় তে। অসহায় চোখে লিসার দিকে তাকায়। পেছন থেকে কে একজন জিজ্ঞাসা করে, কে পাগল? মানুষটিকে দেখে তে এবং লিসা দুজনে সোজা হয়ে দাঁড়ায়, মুখে আওড়ায়, স্যার। কে পাগল? আমি না, ও পাগল। লিসা চমকে উঠে বলে, না স্যার, আমি না, ও পাগল। তে প্রতিবাদ করে, একদম না, ও পাগল। দুজনের দুই কথায় জাঙ্কুক বেশ বিরক্ত হয়, সামান্য রেগেও যায়। ক্লাস নেই তোমাদের? ক্লাস টাইমে হসপিটালে কি করছো? আমরা তো ক্লাসেই ছিলাম স্যার। আয়ুব ম্যাম আমাদের পাঠালো। ম্যামের ভাগনা পাগলের ডাক্তার মিস্টার সুগা খান, থেকে ওনার কাছে ট্রিটমেন্ট নিতে হবে। কেন? কারণ ম্যাম মনে করেন তে পাগল, আর ওকে পাগলের ডাক্তার দেখানো উচিত। জাঙ্কুক তের দিকে কঠিন দৃষ্টিতে তাকায়, পরক্ষণে কঠিন স্বরে আহ্বান করে, কাম উইথ মি। সুগার কেবিনের সামনে দাঁড়াতেই একজন বিনা বাক্যে দরজা খুলে দেয়। কেবিনে ঢুকে পড়ে জাঙ্কুক। সুগাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে, আয়ু ম্যাম আমার কলেজে দুটো পাগল পাঠিয়েছে, মিস্টার সুগা খান ওরফে পাগলের ডাক্তার, এদেরকে পাগলকে চিকিৎসা দিন। সুগা তে এবং লিসার দিকে তাকায়। দুজনে দরজা ধরে উকি ঝুঁকি দিচ্ছে। এদের ওভাবে দেখেই সুগা চেঁচিয়ে বলে, আমি পাগলের ডাক্তার, পাগল তো নই। এখান থেকে এভাবে উকি ঝুঁকি দেওয়ার মানেটা কি? তে আর লিসার সাথে সাথে হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে। একটু লজ্জাও পায়। এভাবে রিয়েক্ট করা উচিত হয়নি, তারা করবেই বাকি। একে তো পাগলের ডাক্তার, তার উপর হুট করে প্রিন্সিপালের সামনে পড়া। তাদের ভয়ের চোটে দুজনের উল্টাপাল্টা কথা। জাঙ্কুক চেয়ার টেনে বসে। সুগার রাগান্বিত মুখটা দেখে অন্যদিকে তাকিয়ে হাসে। তার ভাইটাই পাগলের ডাক্তার কথা শুনলেই রেগে যায়। দেশে বিদেশ থেকে এত পড়াশোনা করে এসে যদি শুনতে হয় পাগলের ডাক্তার, তাহলে রেগে যাওয়াটা খুব একটা অপ্রীতিকর নয়। সুগা বিনা বাক্যে ড্রয়ার থেকে মেডিসিন বক্স বের করে, টেবিলের ওপর থাবা বসিয়ে রেখে থমথমে গলায় বলে, তোমাদের মেডিসিন নিয়ে যাও, খালামণিকে বলে দিবে পরিচয় দিয়ে যেন নেক্সট টাইম আমার কাছে কোনো পাগলকে না পাঠায়। তে হাত বাড়িয়ে বক্সটা হাতে নেয়। কাভার খুলে দেখে বক্স ভর্তি কয়েক পদের ট্যাবলেট। এত কেন? আর কিসেরই বা ট্যাবলেট? তাকে তো সমস্যার কথা জিজ্ঞেসও করলো না। সত্যি সত্যি পাগলের ওষুধ দিয়ে দিল না তো? তে চটপট বক্সটা আগের জায়গায় রেখে দেয়। প্রতিবাদী কণ্ঠে জানায়, স্যার আপনি কি পাগলের মেডিসিন দিচ্ছেন? আমরা কিন্তু পাগল না। সুগা তৎক্ষণাৎ উত্তর দেয় না। প্রেসক্রিপশনটা লেখা শেষ করে তের দিকে এগিয়ে দেয়। আঙুল ইশারা করে কড়া গলায় বলে, আউট। ডাক্তারের রাগান্বিত গলা শুনে তে ভরকে যায়। মিনমিন করে বলে, স্যার অ্যাকচুয়ালি আমার মাইগ্রেনের প্রবলেম আছে, আমি পাগলের মেডিসিন নিতে পারবো না। কিন্তু আমি আপনাকে পাগলের মেডিসিনই দেব, প্লিজ আপনারা বের হন। আর ফার্মেসিতে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন মেডিসিনগুলো কিসের। না শিওর হয়ে কিন্তু একদমই যাবেন না, পরে না আবার পাগলের মেডিসিন নিয়ে সুস্থ হয়ে যান।
জাঙ্কুক আর লুকিয়ে চুরিয়ে হাসতে পারলো না, সবার সামনে হেসে পড়ল। তে একবার সুগার দিকে আর একবার জাঙ্কুকের হাসির দিকে তাকিয়ে জমে গেল। ভেতরে ভেতরে খসখসানি চেপে রাখতে পারলো না, মিনমিনিয়ে ঠিকই প্রশ্ন ছুড়ল, পাগলের ডাক্তারও মাথা ব্যথা ট্রিটমেন্ট করে? সাথেই সুগার ধমক খেলো। তেকে কিছু না বলে সুগার আয়ু ইসলামকে কল দিয়ে দিল। রিসিভ হতে কিছু না বলতে দিয়ে নিজেই বলল, খালামণি, নেক্সট কাউকে আমার কাছে তুমি পাঠাবে না। আসতে থেকে কি পাগলের ডাক্তার ডাক্তার করে যাচ্ছে। আমি এই ট্যাগটা নিয়ে আর চলতে পারবো না, দরকার পড়লে ডাক্তারি ছেড়ে দিব। কেন, কি করেছে তে? সুগার চোখে জল চলে এলো। এতক্ষণ তাহলে কি নালিশ দিলাম তোমাকে? ধ্যাত। ফোন কেটে দিয়ে দেখে জাঙ্কুক ছাড়া কেউ নেই। কোথায় গেল? চলে গেছে মিস্টার পাগলের ডাক্তার। জাঙ্কুক? ও আচ্ছা, সরি। তো যাওয়া যাক। বাড়ির সামনের গেট থেকে পেছনের গেট পর্যন্ত তের বিচরণ। ছাদের দোলনায় বসে শুয়ে চলে তার দিনের অর্ধকাল। ঘরে তার মন টিকে না, শূন্য লাগে। লম্বা বেড, ডেস্ক, ভ্যাসিন, আলমারি, শোপিস ফিল করলেও মনে হয় কোথাও যেন কি নেই। বই খাতা প্রায় তার সব চিলে কোঠায় থাকে। নিচ থেকে ডাক আসতেই ছাদ ছাড়ে। দুপুর 2টো বেজে গেছে। খিদেয় পেট চোচো করছে। টেবিলে ডিমের কোরমা, ডাল, সবজি দেখেই মুখটা আমলে ফেলে। এসব সে ভুলেও খাবে না। খাবে তো শুধু ঝাল মাংস, ইলিশ, চিংড়ি আর ভাজা পোড়া। শুটকিও বাদ যায় না। যিশু জানে তে এসব কিছুই খাবে না, তবুও জোর করা যায়। যদি একটু খাই। ভাত মাখিয়ে মুখের সামনে ধরে, তে নাক উপরে তুলে নেয়। ইস না, এগুলো কি? ডিমের কোরমা, নে মুখে দে এক লুকমা। না মা, না, এগুলো কি মানুষ খায়? না, এগুলা গরু ছাগল খায়। তুই গরু, তাই খাবি, নে হা কর। না, খাবো না। তে মা, হা কর, একদম জ্বালাবি না। না, খাবো না। ঘাট ধরে জোর করে খাওয়াতে গেলে সরে যাওয়ার জন্য লাফালাফি করতে গিয়ে তে চেয়ার থেকে ফ্লোরে পড়ে যায়। যে হোক খাবার ছেড়ে উঠে দাঁড়ায়। আহ, করছোটা কি? জানোই তো খাবে না। একটা ডিম অন্তত খা। যে হোকের ধমকে পাত্তা না দিয়েই। আর কত খাবো? খেতে খেতে তো পড়েই গেলাম, তাও তোমার হলো না। যে হোক হাত ধরে থেকে উঠে দাঁড় করায়। যিশুর আগে গজগজ করতে করতে হাত ধরে কিচেনে চলে যায়। ফিরে আসে ফেকি মাছের শুটকি পোড়া নিয়ে, সাথে 2টো কাঁচা মরিচ পোড়া। লবণ দিয়ে কচলিয়ে গরম ভাতের সাথে ঠান্ডা করে মাখায়। তে শুটকিতে কামড় দিয়ে লোকমা খায়। তার 4-5 লোকমাতে খাওয়া শেষ। যিশু চেঁচায়, আর 2 লোকমা খা। আর খাবো না। মেয়েটা একদমই ভাত খেতে চায় না। তুমি কিছু কেন বলো না? আহ, ভাত খেতেই হবে এমন তো কোনো কথা না। অন্য কিছু খেয়েই তো পেট ভরাই, সুস্থ থাকলেই হলো, আর কিছু লাগবে না। তে ফ্রিজ খুলে আইসক্রিম নেয়। সারা বাড়ি ঘুরঘুর করবে আর খাবে। মন চাইলে মুখে এটা ওটা ঠুসে চিবোতে থাকে। ভাতের অভাব এটা ওটা খেয়ে মেটায়। যে হোক বুদ্ধি করে ফলমূল, আইসক্রিম এবং ভালো চকলেট দিয়ে ফ্রিজ ভরিয়ে রাখে। প্রতিদিন রাতে বাসি ফেরার সময় এটা ওটা আনতে ভুলে না। একটা মাত্র মেয়ে তার, কলিজার টুকরা। ডাইনিং এ না বসে আইসক্রিমের বাটি সহ রুমে যেতে নিলেই যে হোক পিছু ডাকে। ডেকে বলে, সোফায় বসো, আব্বু খাওয়া শেষ করে আসছে। তে মাথা হেলিয়ে দিয়ে সোফায় বসে। টিভিটা অন করে গোপাল ভাঁড় দেখতে দেখতে আইসক্রিম খায়। যে হোক খাওয়া শেষ করে তের পাশে বসে। হাতের ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে যে হোপের বুকে মাথা সেদিয়ে দেয় তে। যে হোক মেয়েকে আগলে নেয় বুকের মাঝে। যিশুকে ডাক দেয়, তাদের সাথে বসতে বলে। যিশু আপত্তি জানায়, তোমরা বসো, কাজগুলো শেষ করে আসছি। পরে করো, এখন এখানে বসো, কথা আছে তোমাদের দুজনের সাথে। কি কথা? আগে বসো। যিশু বসে। যে হোপ একটু সময় নিয়ে বলে, আমি তের বিয়ে দিতে চাই। শোনা মাত্রই তে যে হোপের থেকে দূরে সরে বসে। ভয়ঙ্কর মুখে যে হোপের দিকে তাকায়। সেদিন তার প্রিন্সিপালের রুমের ঘটনা মনে পড়ে যায়। জোর গলায় বলে, আব্বু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, বিয়ের কথা মুখেও আনবে না। বিয়ের পরে পড়াশোনা করা যায় মা। আজকাল অনেক মেয়ে বিয়ের পর পড়াশোনা করে, বড় বড় চাকরি করছে। তাছাড়া আমি যে ছেলেকে তোমার জন্য চয়েস করেছি, ছেলেটা ইঞ্জিনিয়ার, উচ্চবিত্ত। তাদের ফ্যামিলির প্রত্যেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ব্যাংকার। এরকম একটা ফ্যামিলিতে তোমাকে না দিলে আমার আফসোস থেকে যাবে। সেখানে বিয়ে হলে তোমার সুখের সীমা থাকবে না।
আমি আমার এই জীবনে অনেক সুখী আব্বু। দু নৌকায় পা দিয়ে আমাকে চলতে বলো না। স্টাডি আর সংসার একসাথে আমার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব না। আমি কোনো সুপার ব্রিলিয়ান্ট না যে সব জায়গায় স্টার হব। নিহাত এত পড়ার চাপ, তার উপর মাস্টার্স শেষ করে জবের জন্য দৌড়তে হবে, আর তুমি আমাকে সংসারে ঢুকে যেতে বলছো? আমি জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশ যতই উন্নত হোক, তুমি যেভাবে চলতে চাও সেভাবে চলার সময় এখনো হয়নি। বিয়ে হয়ে যাক, তারপর তুমি যেভাবে চাও সেভাবে চলো। চাকরি করতে চাইলে তাই করবে, শ্বশুর বাড়ি না যেতে চাইলে যাবে না। ছেলেটা ঢাকায় চাকরি করে, যখন ছুটিতে আসবে তখনই শ্বশুর বাড়িতে যাবে। সে চলে গেলে আবার এখানে চলে আসবে। তুমি যতটা সহজে বলছো ততটা সহজ নয় আব্বু। আজকাল কোনো ছেলেই বিয়ের পর বাপের বাড়ি রাখে না বউকে। কেউ না রাখলে তারা রাখবে, সেই পরিবার জেনে বুঝে এগিয়েছে। আর 5টা মেয়ের বাপের বাড়ি হলেও তোমার ক্ষেত্রে তা নয়, এটা তোমার নিজের বাড়ি। বিয়ে তো যখন তখন করা যায়, স্টাডির সময় চলে গেলে আর পাওয়া যায় না। আমি জব পাওয়ার পর বিয়ে করতে চাই আব্বু, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। তোমার বিয়ে আটকে রাখাও আমার পক্ষে সম্ভব না। চারিদিক থেকে যেভাবে মানুষ উঠে পড়ে লেগেছে, কখন না জানি কি ঘটিয়ে ফেলে। বড় হয়েছো, তোমার সিকিউরিটি নিশ্চিত না করা অবধি আমি স্বস্তি পাচ্ছি না। আমি ঠিক আছি আব্বু, বিশ্বাস করো। আমার কোনো কলেজে প্রবলেম হয় না, আমি কলেজের বাইরে একদমই যাই না। তুমি কেন দুশ্চিন্তা করছো? তুমি এসব মাথায় নিও না মা। তুমি ততক্ষণ সেফ আছো যতক্ষণ আমি তোমার সেফটি দেওয়ার ক্ষমতা রাখি। আমার তোমার পেছনে থাকলেই আমার একবার চলছে না। তোমার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাকে এবার ব্যবস্থা করতে হবে, বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার পৈতৃক সম্পত্তি ভাইদের হাত থেকে ছাড়িয়ে নিতে হবে। তোমার জন্য সদরের বাড়িটাও কমপ্লিট করে দিতে হবে। জীবনে চলার পথে কোনো স্থানে যদি ঠকে যাও, নিজেরটা দিয়ে যেন মাথা তুলে দাঁড়াতে পারো, অন্যের মুখাপেক্ষী না হতে হয়। সে সব ব্যবস্থা আমি করবো এখন। তুমি আমার জীবন মা, তোমার প্রতি সকলের লোভ। আশা করি তুমি যথেষ্ট বুঝদার আর আমার কথাটা মেনে নিবে। আমি তোমাকে সমর্থন করি, কিন্তু আমার নিজের পায়ে দাঁড়ানোর পর কেন নয়? এখনই বা কেন? আমার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে আব্বু। আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি বিয়ে করবে, আর এখনই করবে। আমি কিচ্ছু শুনবো না। যাও, রুমে যাও। আব্বু, নো মোর ওয়ার্ডস। হুটহাট বিয়ের সিদ্ধান্ত তে মেনে নিতে পারে না। কলেজকে ক্লাস শেষেই একান্তে কথা বলার জন্য প্রিন্সিপালের কেবিনের সামনে আসে। পিয়নকে দেখে জিজ্ঞাসা করে, প্রিন্সিপাল স্যার আছেন? দেখা করতে চাই। ভেতরে বাইরের লোক আছেন, আধা ঘন্টা পর আসো। তে বেরিয়ে আসে, সবুজ ঘাসের ওপর ব্যাগ রেখে বসে থাকে। আধা ঘন্টা পর খোঁজ নেয়, এখনো মিটিং শেষ হয়নি। 10 টাকার বাদাম কিনে আনে, বসে বসে বাদাম খায়। আরো কিছুক্ষণ পর গিয়ে জানতে পারে স্যার এখনই বেরিয়ে যাবেন। তে তাড়াতাড়ি করে দরজা ঠেলে ঢুকে যায়। ভেতরে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, মে আই কাম ইন স্যার? জাঙ্কুক উঠে যাচ্ছিল, তেকে দেখে দাঁড়ায়। তেকে একবার দেখে নিয়েই আবার চেয়ারে বসে। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে টেবিলে রাখে। তের দিকে এবার মনোযোগ দেয়। জুতা পরে আসো। জি স্যার। সেদিনও জুতা খুলে এসেছিলে। লুক, ফ্লোর ইজ সো ডার্টি। তে লজ্জা পায়, কেউ জুতা খুলে আসে না। তেই একমাত্র এই কাজটি বারবার করে, আবার স্যারের নজরেও পড়ে। তাড়াহুড়ো করে বেরিয়ে জুতা পরে নেয়। সে কিভাবে জানবে সবাই জুতো পায়ে ঢুকে? কোনোদিন প্রিন্সিপালের রুমে এসেছে নাকি? জাঙ্কুক ইশারায় বসতে বললে তে চেয়ার টেনে বসে। জাঙ্কুকের মুখামুখি হয়, সমস্ত সংকটবোধ একপাশে ফেলে বলে, স্যার সেদিন যে পিক নিলেন, তারপর আপনি কথা বলতে চেয়েছিলেন, বাসায় কি কেউ কিছু জানায়নি? স্যার আব্বু আমাকে জানিয়েছে, কিন্তু স্যার আমি এই মুহূর্তে বিয়েটা করতে চাইছি না। আমি নিজে নিয়ে অনেক আশাবাদী স্যার, আমার ওপর অনেক দায়িত্ব। আমি আগে আমার ক্যারিয়ার গড়তে চাই, তারপর বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। তোমার গার্ডিয়ানকে জানাও। আব্বু শোনেনি, বিয়ের পর ক্যারিয়ার গড়ার কথা বলেছেন, কিন্তু স্যার আমার কাছে এটা খুবই টাফ ব্যাপার, পসিবল না। তোমার আব্বু যেহেতু ডিসিশন নিয়েছেন, অবশ্যই ভেবেচিন্তে নিয়েছেন। তবুও আমি কথা বলবো এই আশ্বাস দিচ্ছি। আর পরিস্থিতি যতই খারাপ থাকুক, লেখাপড়া কখনো কম্প্রোমাইজ করবে না। জি স্যার। এবার তুমি আসতে পারো, আমি উঠবো। কলেজে একদম ফাঁকা। জাঙ্কুক ভাবলো তেকে পৌঁছে দিতে হবে। কিছু দূর এগিয়ে গেল ডাক দেবার জন্য, তার আর প্রয়োজন হলো না। তেকে নিতে যে হোক এসে দাঁড়িয়েছে।
দেখে জাঙ্কুক মুচকি হাসে। কেমন যেন শান্তি লাগে তার সম্পর্কের টানগুলোতে। নিঃস্বার্থ ভালোবাসাগুলো সবার মাঝে শান্তি ছড়াতে সক্ষম। সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রয়োজনে জীবনে একটি স্থান এখনো শূন্যর কাতারে পড়ে আছে। খবর এসেছে ইওনো ছুটিতে বাড়িতে এসেছে। এবার মেয়ে দেখার পর্ব শুরু করবে। যদিও নতুন করে দেখার কিছুই নেই, থেকে চেনে না অত্র এলাকায় কেউ নেই। যে হোপের মেয়েকে সবাই এক নামে চেনে, চেনার কারণটা অবশ্য তে নিজেই। ছোটবেলায় স্কুল থেকেই তার পরিচিতি শুরু। বরাবর ক্লাসে টপ 3-তে জায়গা করে আসছে। নাচে জেলায় ফার্স্ট গার্ল হিসেবে 4বার পুরস্কার পেয়েছে। অসম্ভব মায়াবী এই মেয়েটার জন্য যে হোপের ওপর উপযুক্ত ছেলেদের বাবাদের বিশাল চাপ। বকাঠেতের ব্যাপারটা খেয়ালে রাখে যে হোপের বন্ধু এসপি তারেক রেজাউল এবং ভাইয়ের ছেলে সুবিন। যে হোপও চায় না তার মেয়ের চলার পথে কখনো কেউ সামনে দাঁড়াক। মেয়েকে সাধারণ জীবনযাপন দেওয়ার জন্য তাকে গুনতে হয় বড় অঙ্কের টাকা। পুলিশ যাক, টাকা ছাড়া এক পাও ভুল করে ফেলে না। মেয়েকে সুপাত্রে দান না করা অবধি এবার যেন আর হচ্ছেই না। তেকে সাজিয়ে গুছিয়ে দেয় যিশু। পার্পেল কালার আনারকলি, সবুজ ওড়না, পার্পেল হিজাবে মেয়েটাকে কচুরিপানা ফুলের মতো লাগছে। হাসে যিশু, প্রাপ্তির হাসি, কপালে চুমু এঁকে বলে, ছেলেটার নাম ইওনো, দেখতে মাশাআল্লাহ, খুবই পছন্দ হয়েছে আমার। তোরও খুব ভালো লাগবে। যা বলবে তারও উত্তর দিবি, উল্টাপাল্টা কিছুই বলবি না। আমি যেন কিছু না শুনি, মনে থাকবে? আম্মু, আমার ভয় লাগছে। কেন? ভয় কিসের? লোকটাকে বলে দাও আমার থেকে যেন দূরত্ব বজায় রেখে চলে। অত বড় মানুষ, আমার ভয় লাগে। এটা আবার কেমন কথা? চল, দেরি হয়ে যাচ্ছে। তোমাকে পৌঁছে দিয়ে আমি আমার বান্ধবীর বাসায় বসবো। কথা শেষ করে ফোন দিব, চলে আসবে। রেস্টুরেন্টের সামনে তেকে নামিয়ে দিয়ে চলে যায় যিশু। তে ধীরে ধীরে ভেতরে যায়। আন্দাজ করে কোনায় বসা একজনের দিকে তাকিয়ে বলে, এক্সকিউজ মি, মিস্টার ইউনো? ইয়েস। তে, বসেন প্লিজ। হ্যাঁ। তে বসে। ইওনোর দিকে না তাকিয়ে এদিক ওদিক চোখ বুলায়। ভেতর ভেতর অস্থিরতা কাজ করছে। ইওনো তের দৃষ্টি অনুসরণ করে এদিক ওদিক তাকায়। গলা পরিষ্কার করে বলে, কেউ আসবে? ফ্রেন্ড? হ্যাঁ, আসুক, আমরা কথা বলতে থাকি। কফি অর্ডার করি? হ্যাঁ, ক্যাপাচিনো। ইওনো অর্ডার দিয়ে বলে, আমার সম্পর্কে নিশ্চয় জেনেছেন? তা বলি, আমি ইঞ্জিনিয়ার ইওনো, রাজহুকে আসি। কোনো ব্যাড হ্যাবিট নেই বললে চলে। আমি কোনো রিলেশনশিপেও নেই। আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে তো জানেনি। আমার আপনাকে বেশ ভালো লেগেছে। আপনি অনেক কিউট। আমাকে আপনার কেমন লাগে? আপনি দেখতে মাশাআল্লাহ, সাদা লেয়ার মুরগির মতো। ব্রয়লার মুরগি বলা যায় না। হোয়াট? আপনি সুন্দর, টল ফিগার। আপনাকে আমি দেখতে পুরাই বাস খেলাম। ইয়া লম্বা, ইয়া বড় বড় সাদা সাদা। হা হা হা, আপনি একটু ফানি আছেন। ফানি না, আই এম কনফিউজড। কোন বিষয়ে? আপনি মানুষ কিনা? আবার ফান? ওকে, একটু সিরিয়াস হয়ে বলুন তো শুনি। আপনি এত বড় মাপের একজন মানুষ, নিঃসন্দেহে প্রত্যেকটা মেয়ের ড্রিম বয়। আমাকে আপনার খুব ভালো লেগেছে, এটা সত্য কথা। ভাববেন না। কফি এসেছে, খাবেন? আমার কফি ভীষণ পছন্দ। একটাতে হবে না, দিন দুটোই খাই। সরি, পান করি। ইওনো থম মেরে থাকে। তে তাড়াহুড়োতে কি সব বললো ধরতেও পারলো না, বুঝতেও পারলো না। তবে এই যে চটপট ভাব ভীষণ ভালো লাগছে। তেও ভাবছে, ছ্যাঁচড়ার মতো এভাবে দুটোতে মুখ দেওয়া উচিত হয়নি। পরক্ষণে ভাবে, কফি ঘুরে দেওয়ার উচিত অনুচিত কি। লিসাকে দেখে তে হাত নাড়ায়। লিসা দৌড়ে এসে দেখে হাঁক দেয়। পাশাপাশি ইউনোকেও হাঁক দিতে যায়। ইউনো ভয় পেয়ে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। তের মুখে হাসি। লিসাকে টেনে নিয়ে এসে বসায়। ইউনোকে বলে, আরে আপনি উঠলেন কেন? বসুন না। অ্যাকচুয়ালি সরি, আমার বান্ধবীটা আসলে এমনই। যখন থেকে শুনেছে আপনার সাথে আমার বিয়ে হবে, জিজু জিজু বলে অস্থির হয়ে আছে। কখন আপনার সাথে মিট করবে, তাই তো চলে এসেছে। বাই দ্য ওয়ে, ও হচ্ছে লিসা। কি মিষ্টি নাম, দেখতে সুন্দর না? দেখুন দেখুন। ইউনো তাকাতেই লিসা চোখ মেরে দেয়। ইউনো কাচুমুচু ভঙ্গিতে আরেক দিকে তাকায়। তে লিসার প্রশংসা করে। লিসা বেশ খেতে পারে, নানান রকম অর্ডার দেয়। খেয়ে দিয়ে একদম পেট পুড়ে ফেলে।
ইওনো এত গুণ কীর্তন শুনে ফেলফেলিয়ে হাসে, মাঝে মাঝে বলে, তে আপনার সম্পর্কে কিছু বলুন। তে পাত্তা না দিয়ে লিসার কথাই বলতে থাকে। এতগুলো টাকা ঢালিয়ে বাসায় ফিরে ভাবে লোকটা মনে হয় নেগেটিভ মন্তব্য জানাবে, কিন্তু অবাক করা বিষয় হলো ইওনো বিয়েতে হ্যাঁ বলে দেয়। দুই পরিবারকে জানায় তেকে ভীষণ পছন্দ হয়েছে, বিয়ে করলে তেকেই করবে। নিউজটা জাঙ্কুকের কানেও যায়। জাঙ্কুক এবার একটু নড়ে চড়ে ওঠে, ইওনোর সাথে কথা বলতে চায়। ইওনোকে জাঙ্কুক কলেজে ডাকে, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে প্রবলেমগুলো সরাসরি তুলে ধরে। ইওনো, তোমাদের আর আমাদের অনেক আগে থেকে পরিচয়, সো তোমাদের ফ্যামিলির একটা রিচুয়াল চলে আসছে যা আজকালকার যুগের সাথে সামঞ্জস্য নয়। এখনকার যুগের ছেলে মেয়ে উভয়ে কাঁধে কাঁধ রেখে চলে। তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তার কথা বলি, বাবা মার একমাত্র মেয়ে, ব্রিলিয়ান্ট ব্রাইট ফিউচার। শুধু তার হাজবেন্ড হলে চলবে না, তার ক্যারিয়ার গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। এখন সবাই ক্যারিয়ারের পেছনে ছুটছে, এর জন্য ফ্যামিলি হাজবেন্ড অ্যাভয়েড করতে ছাড়ছে না, যার জন্য তোমার ফ্যামিলি ব্যতিক্রম কিছু ঘটাতে পারে। তুমি কি চাও ব্যতিক্রম কিছু করতে? ইউনো মুচকি হাসে, জাঙ্কুককে আশ্বাস করে, আমি সব দেখে শুনে সিদ্ধান্ত নিয়েছি, আপনি নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, তোমার মতো ব্রাইট ছেলের থেকে আমি এটাই আশা করি। তবুও কনফিউশন দূর করা উচিত। তের বাবার সকল সম্পত্তির মালিক সে, তার পরিবারের ভবিষ্যৎ সে, সো তাকে স্পেস দেওয়া উচিত। আশা করি তুমি হাজবেন্ড হিসেবে তার পাশে থাকবে। আমি সবটা দিয়ে চেষ্টা করব। যুগ চেঞ্জ হয়েছে, এটা আমিও মানি স্যার, আমার উপর ভরসা করতে পারেন। জাঙ্কুক সন্তুষ্ট হয় ইওনোর উপর। এবার তাহলে এগিয়ে নেওয়া উচিত। বের হওয়ার সময় ইওনোকে দূর থেকে দেখতে পাইতে ইওনো চলে যেতে তে তাড়াহুড়ো করে জাঙ্কুকের কাছে আসে, জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে ডাকে, স্যার। কি অসহায় মুখ, মনে হচ্ছে প্রিয় কিছু পাবার আবেদন জানাচ্ছে। জাঙ্কুক স্বেচ্ছায় তের মাথায় হাত রাখে, তের চোখ জোড়া বন্ধ করে নেয়। মিনিট খানেক পর হাত নামিয়ে নিয়ে বলে, নিশ্চিন্তে বিয়েতে মত দিয়ে দাও। আমার মনে হয় তোমার জন্য উত্তম কাউকে পছন্দ করা হয়েছে। চাপ নিও না, মন দিয়ে লেখাপড়া চালিয়ে যাও। আমি এখন সংসারে ঢুকতে চাই না। তোমাকে হিউজ স্পেস দেওয়া হবে, বড় হয়েছ, চলার পথে একজন সঙ্গী প্রয়োজন। তোমার বাবা মা কতদিন আর তোমাকে এভাবে আগলে রাখবে? এতদিন যেভাবে আগলে রেখেছিল সেভাবে কি পারবে না? আমি কি বেশি হয়ে গেছি যে এখনই আমাকে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে? নাকি আমার আব্বুর শক্তি কমে গেছে, টাকা কমে গেছে? অভিমান গলায় কান্না চলে আসে। তে বুঝতে পারে না কার সামনে নিজের আবেগ ঠেলে দিচ্ছে, যে কিনা তার বিয়ের মাধ্যম হিসেবেই তার কাছে অভিমান ভেঙা দেখাচ্ছে। জাঙ্কুক কিছুই বলে না। অল্প বয়সী মেয়েরা এরকম আবেগপ্রবণ হয়ে থাকে, কিন্তু তাদের আবেগ তো জীবন চলবে না। বড়দের সিদ্ধান্ত সঠিক, এটা বুঝতে সময় লাগলেও ঠিকই একদিন বুঝতে পারবে। জাঙ্কুক নিশ্চুপ দেখে তে চোখের পানি ছেড়ে দেয়, কিছু না বলে চলে যায়। তার বোঝা হয়ে গেছে, এই তার ভাগ্যে আছে, কেউ তাকে হেল্প করবে না। জাঙ্কুক তীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, যেখানে সবাই জাঙ্কুক খানকে সমীচীন করে চলে, প্রয়োজনের বেশি কথা বলে না। জাঙ্কুক এত আন্তরিকতাপূর্ণ বজায় রাখে সত্ত্বেও মনের ভেতরে সংকোচ রেখে চলে। আর এই মেয়ে কত নির্দ্বিধায় তার অভিমান জানিয়ে গেল, অভিযোগ করে গেল বাবার সম্পর্কে, যেন কত আপন সে। এই অভিযোগের বিচার করবে? চোখের জল ফেলে কষ্টেরও জানান দিয়ে গেল ঠিক কতটা কষ্টে আছে মেয়েটা। জাঙ্কুক চোখ নামিয়ে নিচের দিকে নিজের হাতে তাকালো, তালুতে চিকচিক করছে 2 ফোঁটা জল, তীর চোখের জল। বইয়ের এপাশ থেকে ওপাশ পড়া শেষ। আয়ু ইসলামের ক্লাসে বসেই শেষ বইটা পড়েছে। আয়ু ইসলাম কিছুই বলেনি। তার তীর ওপর ভীষণ রাগ, ভীষণ রাগ। তার ভাগিনাকে নাকি বলে পাগলের ডাক্তার। কলিজার টুকরা ভাগিনাকে ছোট থেকে কত কষ্ট করে পড়িয়ে আজ এত বড় ডাক্তার বানিয়েছেন, তাকে না কি এখন পাগলের ডাক্তার? ছি, কি বিশ্রী শুনতে। এই মেয়েটা এত বিশ্রী ডাক কিভাবে ডাকতে পারে? ম্যামের ভাগিনা বলেও তো ভদ্রতা পেশন করতে পারতো, ভয় পেত। ভয় কি আদৌ জানে কখনো ভয় পেতে হয়? কিছুই জানে না, রাগে আর কথাই বলে না। বোগাম বইটা কেড়ে নিয়ে বলে, এই কি পড়ছিস এত মনোযোগ দিয়ে? ফাও পড়ছিলাম, কাজের কাজ কিছুই হলো না। কি খুঁজছিলিস? একটা স্বপ্নের ব্যাখ্যা, কিন্তু নেই এতে। ফাও ফাও গেল আমার টাকা। কাহিনী কি দোস্ত?
তে চুপ থাকে, কি বলবে, বলতে ইচ্ছা করে না। লিসাই বলে, তোর বিয়ে ঠিক করেছে, দেখে আমরা আর পাবো না আমাদের মাঝে। বলিস কি, কবে বিয়ে? কার্ড ছাপানো হয়েছে? ডেট ফিক্সড হয়নি, শুক্রবার ওনারা আসবে ডেট ফিক্সড করতে। ভালো লাগলো না দোস্ত, এখনই বিয়ে? বড়লোক নাকি, প্রাইভেট কলেজে পড়িস, জানে? তে রাগ দিয়ে তাকাই, বুগাম সরে বসে। আরে রাখছিস কেন? ছেলেটার নাম বল, ঠিকানা দে, খোঁজ খবর আনি, হবু দুলা হবে, দায়িত্ব আছে না? পারলে বিয়েটা ভেঙে দে। আরে কি বলিস, আমি এত বড় পাপ কাজ করতে পারবো না, ফরজ কাজটা সেরে নে। শুভ কাজে দেরি করতে নাই, কতদিন বিয়ে খাই না, এবার আমরাও একটা দাওয়াত পাই। লিসা কৌতূহল হয়ে ওঠে, এই বোকাম, তোরা তো ছেলে মানুষ, একটা ছেলে সত্যিকারে চিনতে পারে, একটু দেখ না নতুন দুলা কেমন লাগে, খোঁজ নে না আশেপাশে। বিয়ে ভাঙার জন্য নয়, কোনো উইকনেস জানা গেলেও তো পরবর্তীতে তো দুলাটকে নাকে জলে খাওয়ানো যাবে। লিসা বোকাম দুষ্ট হাসে, কিভাবে কি করবে প্ল্যান করতে থাকে। তেরে সব ভালো লাগে না, ব্যাগ কাঁধে নিয়ে ধীরে ধীরে উঠে আসে। গেটের দিকে এগুতেই প্রিন্সিপালের নোহা গাড়িটা পার্ক করা দেখে, আশেপাশে কোনো গাড়ি নেই। তে গিয়ে গাড়ির সামনে দাঁড়ায়, তার এত পছন্দের গাড়িটা, তবুও যেন বিরক্ত লাগছে। সামর্থ্য থাকলে লাঠি দিয়ে এতক্ষণে এক বাড়িতে কাজ ভেঙে গুঁড়ো করে ফেলতো, তা করতে না পারলেও কিছু একটা করার জন্য হাত পা নিষ্পিস করছে। অবশেষে চোখ বুলিয়ে তে ইচ্ছা মতো গাড়িতে একটা লাথি ছুড়ে, তবুও মন ভালো হয় না। ব্যাগ থেকে মার্কার বের করে চকচকে বোনেটের ওপর লিখে, আমি কলেজের মেয়েদের ধরে ধরে বিয়ে দেই, ঘটক মিস্টার জাংকুক খান। এর দিন কাটে হতাশায়, মেয়েটা ছাদ থেকে নিচে এলো না, কিচেনেও ঢুকলো না, খেলেও না। যে হোক রাতে বাড়ি ফেরার সময় হাতে করে মালাই এনেছে, চিনি দিয়ে মালাই তেল খুব ফেভারিট। যিশু বাটিতে করে মালাই নিয়ে রুমে এলো, দেখে পেল না, বারান্দাতেও নেই। ছুটলো ছাদের দিকে, চুলগুলো ছেড়ে দিয়ে দোলনায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, কপালে তার চিন্তার ভাঁজ। এত কিসের চিন্তা? যিশু ডাকে, এভাবে শুয়ে আছিস কেন? বলেছি না রাতের বেলা চুল ছেড়ে শুকিয়ে থাকবি না? মুখটাও শুকিয়ে গেছে, সারাদিন খেতে দেখিনি, কি হয়েছে মা? তে উঠে বসে, চুলগুলো কয়েকটা চুল দিয়েই মুড়িয়ে উপরে ঝুটি করে বাঁধে, বাটিটা হাতে নিয়ে চামচ তুলে মুখে দেয়। কিছু যায় না, মোড়ার ওপর বইগুলো গুছিয়ে রাখে, মেঝেতে খাতা কলম পড়ে আছে, সেসব তুলে এনে ঠিক করে রাখে। তে গম্ভীর সুরে ডাকে, আম্মু বসো। তারপর কিছুক্ষণ নীরবতা, ধীরে সয়ে বলতে থাকে, বিয়ের পরের জীবন আর আগের জীবন অনেক পার্থক্য, কখনোই এক হয় না। আমি যে অলস, যে রকম মেয়ে, বিয়ে হলে রান্নাঘরে না গেলেও মাঝে মাঝে হাজবেন্ডের মন রক্ষার্থে ঠিকই যেতে ইচ্ছে করবে। আমি কাউকে ফোন দেয় না। বিয়ের পর শাশুড়িকে, শ্বশুরকে, ননদ নন্দাই, ভাসুর, যা, খালা শাশুড়ি, মামা শাশুড়ি, শ্বশুর, কাজিন, দেবর, ননদ, প্রত্যেকের সাথে কথা বলতে হবে। সবার সাথে প্রতিদিন না বললেও নিজের শ্বশুর বাড়িতে ঠিকই সবার সাথে কথা বলতে হবে, নয়তো কথা শোনাবে। আমি যে এ বাড়িতে দিনের পর দিন পড়ে থাকবো, এতে তারা বিরক্ত হবে, ওদেরও ইচ্ছা করবে শেষ বয়সে ছেলের বউয়ের কাঁধে পুরো সংসার ছেড়ে আরাম করতে। বাবা মায়ের দিকে তাকিয়ে হাজবেন্ডও একদিন না একদিন ঠিকই প্রেশার দিবে। এই যে আম্মু, তোমরা যে এত চাপ সামলাও, এত টাকা পয়সা খরচ করো, আমাকে পাবার জন্য এত লোক পাগল, তোমার কি ধারণা বিয়ের পর আমাকে এখানে ফেলে রাখবে? পুরুষ মানুষের ধৈর্য আছে? নেই। 4-5 মাস পর পর ছুটিতে আসবে, সপ্তাহখানেকের জন্য তারা মেনে নিবে। বউ ছাড়া একটু চলবে না, ঠিকই তার কাছে নিয়ে রাখবে। নতুন একটা সংসার সামলাতে হবে, এদিকে আমার পড়ালেখা গোল্লায় যাবে। তুমিও তো সংসার করো, কতটুকু ফুরসত পাও বলো তো আম্মু? ভালো ক্যারিয়ার গড়ার জন্য কি ওইটুকুন সময় এনাফ? এইটুকু সময়ও কি আমি পাবো? মন চাইলে ঘুরে বেড়াতে পারবো? আনুষঙ্গিক আরো কত কি, জীবনটা আমার সেভাবেই ভেসে যাবে। এত দূর চিন্তা করছো কেন তুমি? সবকিছু নেগেটিভলি নিচ্ছ কেন? পজিটিভ ভাবে নাও। এসব বিষয়ে কথা বলে এগুচ্ছি, সব শর্ত মেনেই তারা তোমাকে নিতে চাইছে, তুমি দুষ্টুমি করা বাদ দাও না। আমি এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছি, 2টা বছর অন্তত সময় দাও, জবটা পেয়ে যায়। জব পেয়ে গেলে দেখবে কেউ কিছু বলার ফাঁক পাবে না। সারাদিন না খেয়ে না পড়ে সব উটকো চিন্তা নিয়ে আছো না,
তুমি নাও তোমার প্রিপারেশন। কিসের 2 বছর করছো? বিয়ে হলে কি আর মানুষ জব করে না? বিসিএস ক্যাডার হচ্ছে না? আমরা তোমার ভবিষ্যৎ নিশ্চিত করব। আমরা এখনো বেঁচে আছি নাকি মরে গেছি তোমার কাছে আমরা? যিশু বেশ রেগে যায়। তে মায়ের রাগের ওপর অভিমান করে চোখের জল ফেলে। কাঁদতে কাঁদতে বলে, বিয়ের পর যদি বলে বাড়ি থেকে বেরোতে দিবে না, তখন বেঁচে থেকে কি করবে তোমরা? কয়টা লোক আছে সংসার করা বাদ দিয়ে বাপের বাড়ি রাখে বউকে? যদি এমন করে কি করবে তোমরা? নিজেও তো এক বাপের এক মেয়ে ছিলে। দাদু যেতে দিয়েছে ঘন ঘন তোমাকে বাপের বাড়িতে? মরণকালে আমার নানু একটা মানুষকে ওপাশে পায়নি। 2 দিনের মরা লাশ ঘর থেকে বের করতে হয়েছে। যখন 2 দিন খবর না পেয়ে হাউমাউ করে কেঁদে দাদুকে রাজি করাতে গিয়েছো, তখন আত্মীয় স্বজন পাশে থাকা সত্ত্বেও একটা মানুষও বুড়ো মানুষটার খোঁজ নেয়নি। পচা লাশ, কি দুর্গন্ধ! ভুলে গেছো? আমি ভুলিনি। ধপ ধপ পা ফেলে ছাদ থেকে নেমে আসেতে যিশুয়ের চোখ দুটো ছলছল করছে। চোখে ভেসে উঠছে বাবার পচা মৃত লাশটা। তাদেরও কি একই অবস্থা হবে? মেয়েটা কি তা হতে দেবে? তাদের নিয়ে এত চিন্তা। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে। আঁচল বেঁধে হু হু করে কেঁদে ওঠে যিশু। ফোন কলের ওপাশে ইউনো একের পর এক কথা বলছে। তে শুধু মাঝে মাঝে উত্তর দিচ্ছে হুম হা। তারপর মাথায় ঘুরছে অন্য চিন্তা। বুগাম কি বললো এসব? কতটুকু সত্য? রবিবারে ক্লাস ফাঁকি দিয়ে যেতে হবে বুগামের সাথে এক জায়গায়। পুরোটা সেখানেই জানা যাবে। এর আগে না। ইউনো বলে, এই যে ম্যাডাম, কাল কিন্তু লাল চুড়ি টুকটুকে লাল শাড়ি পরে সামনে আসবেন। আমার ধারণা আপনাকে লাল শাড়িতে অসম্ভব সুন্দর লাগবে। সত্যি বলতে লাল টুকটুকে বউরূপে আপনাকে ঠিক কতটুকু সুন্দর লাগবে তা দেখার জন্য মরিয়া হয়ে উঠছি আমি। তাই লাল শাড়িতে আপনাকে দেখার ইচ্ছা। যাকে বলে দুধের স্বাদ খোলে মেটানো। এত প্রশংসনীয় প্রেমালাপে সব মেয়ে হয়তো একটু লজ্জা পাবে। তেল লজ্জা ছিটে ফোটা পেল না, বরং প্রশ্ন করে বসলো, আপনি বুঝি রূপের পূজারি? রূপের সাথে সংসার করবেন? ম্যাডাম, এভাবে প্লিজ বলবেন না। রূপের পূজারি সবাই। ছেলেরাও যেমন সুন্দরী মেয়ে চায়, মেয়েরাও তেমন সুন্দর ছেলে চায়। প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। সামনের দিকে একটা সুন্দরী মেয়ে গেলে সবাই ছেলে মেয়ে উভয় তাকাবে, মুগ্ধ হবে, আবার কেউ কামনার চোখে দেখবে। সুন্দর ছেলেরা গেলেও মেয়েরা দেখবেন, ক্রাশ ক্রাশ বলে এক বান্ধবী আর এক বান্ধবীকে খোঁচা দিবে, ইশারা করবে। অহংকার করছি না, আমাকে দেখেও অনেক মেয়ে কাশ নামক বাসটা খেয়েছে। আমিও তাদের দিকে তাকাই। কেন আপনি আমার দিকে তাকাননি? আমি কি সুন্দর না? চোখ সবারই পড়ে, কিন্তু সবাই এক না। কেউ কেউ দৃষ্টি নত করে নেয়, মুগ্ধ হলে প্রকাশ করতে চায় না, মাথায় ভরসার হাত রাখে, ছুঁয়ে দেবে সেই মনোভাব পোষণ করে না। কে এই সন্ন্যাস গো? আপনি চিনেন না? আমি চিনি। তা ভালো, অন্যের কথা নাই বলি, এবার আমরা আমাদের কথা বলি। আমাদের থেকে আমার কথা হলে আমি বলবো আমি এখন ঘুমাবো, আপনারটা বলে যান। ওহো, রাত অনেক হয়েছে, আমার এত এক্সাইটিং লাগছে কি বলবো। কাল তোমার সাথে আবার দেখা হবে, সময় গান হারিয়ে ফেলেছি, সরি। তুমি বলার অভ্যাসটা এখন থেকেই করে নিই। গুড নাইট। তে ফোন রেখে দেয়। উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে জানালার বাহিরের দিকে। বেলি ফুলের কড়া স্মেল আসছে নাকে। আজ আর তার মন পুলকিত করতে পারে না। মনের ওপর পাথর চাপা পড়েছে। ধীরে ধীরে তার সংখ্যা বেড়ে চলেছে। 5 জুম্মা, ইউনোর বাড়ি থেকে লোক আসবে। রান্নাঘরে চলছে এলাহি কাণ্ড। পূর্ব পাড়া থেকে 2 জন মহিলা আনা হয়েছে। তারাই কেটে কুটে বেছে দিচ্ছে। রান্না করছে তের 2 কাকি। ছোট কাকির হাতে রান্না বেশ হয়। কাজিনগুলো আজও এ বাড়ি। ছাদে খেলছে। তে বারবার সাবধান করে দিয়েছে, খবরদার ফুল গাছগুলো যেন একটারও পাতা অবধি না ছেঁড়া হয়। ওরা ছিঁড়বেও না। রাগ উঠলে তেজা মারে না, হাড্ডি গুড্ডিওয়ালা ভাই বোনদের মেরে তারই হাত ব্যথা হয়। তারপর হাউমাউ করে কাঁদে। তখন তেকে তাদের সামলাতে হয়। বিনিময়ে গচ্ছা যায় টিফিনের টাকা বাঁচানো, চুরি করে কেনা চকলেট। লিসা এসেছে সকালবেলা ঘুম থেকে উঠেই। যিশু ডেকেছে, একটু সাজিয়ে গুছিয়ে দিবে। এই যুগে সাজ কি আর যিশু ভালো সাজাতে পারে? কিন্তু তে বলে বসেছে, আমি সাজবো না। না সাজিয়ে যেভাবে রেডি করানো যায় করাও তেমন। এই মেয়ে যে জেদ ধরে সেটা বজায় রাখে। যিশু আর না পেরে কিচেনে ছুটে চলে যায়। ছোট কাকিকে একাই রান্না করতে বলে মেজ কাকিকে তের কাছে পাঠায়। মেজ কাকি এসে তেকে দেখে হৈ হৈ করে ওঠে, এ কি তে মা,
এখনই রেডি হওনি? কি অবস্থা! আমার নতুন বাবা এসে এভাবে দেখবে নাকি? মুখ দেখাবো কিভাবে আমরা? আমরা থাকতে আমাকে সাজানো হবে না? এটা হতেই পারে না। উঠো উঠো, দেখে এদিকে আসো। কেন শাড়ি পরবে? দাও, আমি সিলেক্ট করে দিচ্ছি। তে আলমারির সামনে গিয়ে কাকির হাতে শাড়িগুলো দেখে লিসাকে জিজ্ঞাসা করে, লালের অপোজিট কি রে? কালো। আমাকে কালো শাড়ি পরা। আর একদমই সাজাবি না। দুজনে মিলে তেকে কালো একটা শাড়ি পরিয়ে দেয়, চুলগুলো আছড়িয়ে পেছনের দিকে ছাড়িয়ে দেয়, টুথনি ধরে এদিক ওদিক মুখ ঘুরায়। একটু মুখে পাউডার দিয়ে দাও না তো লিসা, একটু ব্লাশন দিয়ে দিও, একেবারে স্বাদ ছাড়া ভালো লাগছে না। লাল লিপস্টিক দিবিতে? সেই লাগবে, আয় একটা টিপ দিয়ে দিই। লিসা জিজ্ঞেস করে, একদম না, যা হয়েছে তাতেই এনাফ। লিপ বামটা অন্তত লাগা, একবারে ফ্যাস ফ্যাসে ঠোঁট কেমন লাগছে। বসার ঘর থেকে আজ আসছে না, লোকজন কি চলে আসছে? গিয়ে দেখে আয় তো। লিসা ওকে দিয়ে দেখে আসে। হ্যাঁ, সবাই চলে এসেছে, একটা মহিলাও আসে নাই, সবাই বেটা মানুষ। তেজো কাকি তের মাথায় ঘুমটা টেনে দেয়, তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে যেতে বলে, চুপচাপ বসে থাকো, আমি বা ছোট এসে নিয়ে যাব, রান্নাঘরে প্রচুর কাজ এখনো পড়ে আছে। লিসা ফোন হাতে এগিয়ে আসে। আই দোস্ত, সেলফি নি, তোকে একদম ব্ল্যাক ডায়মন্ড লাগছে। আজকে ওই সাদা বান্দরটার কি অবস্থা হবে সেটাই ভাবছি আমি। ফটফট করে কয়েকটা সেলফি তুলে তেনির উত্তর, ভালো লাগছে না এসব, কেমন জানি অস্থির লাগছে। তের ডাক আসে, ছোট কাকি এসে তাড়া দেয়। শাড়িটা আর একটু ঠিক করে কপাল অব্দি ঘোমটা টেনে তের কাঁধে হাত দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। এত পর পর পা ফেলাতে তের বেশ অসুবিধা। একে তো পড়েছে শাড়ি, তার উপর প্রতিবন্ধীটাই ফাটা। বিরক্তি ঠেলে আসে ভেতর থেকে, কাকি আমি একাই হাঁটি? কি বাচ্চাদের মতো হাঁটি হাঁটি পাপা করছেন? এভাবে হাঁটতে হয়, নয়তো ওনারা ভাববে মেয়ের পা বেশি চলে। তাহলে আমি কি তাদের সামনে সারা জীবন এভাবেই হাঁটবো? ওনারা কি আগে কখনো আমাকে দেখেননি? যদি নাও দেখে থাকে, নাটক কেন করব? আমার যে হাত পা মুখ বেশি চলে, এটা লুকিয়ে যাব? তেরামি করিস কেন? এটা নিয়ম রে মা, মাথা নিচু করে রাখ, খবরদার মাথা উঁচু করবি না। আচ্ছা করব না। চোখও কি নিচু করে রাখবো? কাকি চোখ রাঙায়, তে মাথা নিচু করে নেয়। ড্রয়িং রুমে বিশাল আলোচনা চলছে। এর মাঝে তেকে নিয়ে হাজির হয়। আলোচনা থেমে দৃষ্টিবদ্ধ হয় তের দিকে। যে হোক উঠে এসে তেকে হাত ধরে এনে বসায় নিজের পাশে। মাথা নিচু করে থাকায় তের দৃষ্টি পড়ে ফ্লোরের ওপরে, ঠিক তার সামনে সোফায় বসা গোড়ালির ওপর। প্যান্ট উঠানো লম্বা ফর্সা পা মাঝ বরাবর কালো লোমশযুক্ত পুরুষালী পায়ের দিকে। চট করেতে চোখ উঠে যায় ওপরের দিকে, দৃষ্টি আটকায় ওর ওপর সোজাসুজি রাখা পুরুষালী হাতের দিকে। কবজির ওপর রিচ ওয়াস্তের কাটা ঠিক দুটোর ঘরে প্লাটিনামের ওপর গ্রিন স্টোনটা আঙুলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। স্বপ্নগুলো আজকাল বারবার ফিরে ফিরে আসছে, মন মস্তিষ্ক সেদিকেই টানছে। সাইড ইফেক্ট কি পড়েনি? অবশ্যই পড়েছে। দৃষ্টিগুলো আজকাল একজন ব্যক্তির উপরে চরম বেহায়া হয়ে উঠছে।